আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের এই যে নির্বাচনটা হয়ে গেল, এখানে মানে শিবির জিতছে, কিভাবে জিতে গেল বা অন্যরা কেন হারলো, অনেকগুলো প্রশ্ন আসে এবং এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব রাখবে কিনা এটা নিয়েও একটা বড় ধরনের আলোচনা আছে। কিন্তু আমি আগেই বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শিবির ছাড়া অন্য কোনো প্যানেল বা কোনো স্বতন্ত্র প্যানেল বা কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে জিতে যায় বা কোনো দলীয় প্যানেল জিতে যায়, তাহলে তারা বিজয়ী হবে। আর যদি শিবির জিতে তাহলে হবে ইতিহাস। সেই ইতিহাসই তৈরি হলো, একেবারে সেঞ্চুরি অফ দ্য রেফারেন্স যাকে বলে, সেই ধরনের একটা ইতিহাস তৈরি করলো। এখন কথা হচ্ছে, এই বিজয় শিবির কিভাবে এই বিজয় অর্জন করলো বা এই শিবির কিভাবে বিজয়ী হলো। মূলত শিবির বিজয় অর্জন করেনি, শিবির জয় পেয়েছে। আর যদি বিজয় অর্জন বলেন, সেই বিজয় অর্জন হচ্ছে আই হেট পলিটিক্স জেনারেশনের রাজনৈতিক আকাঙ্ক্ষা। এখানে আই হেট পলিটিক্স জেনারেশনের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই রাজনৈতিক আকাঙ্ক্ষা বিজয় অর্জন করছে। শিবিরের বিজয় অর্জনের পিছনে যেই মুখ্য যেহেতু আগে বলা ছিল যে শিবির জয় হলে ইতিহাস তৈরি হবে, কিন্তু সেই ইতিহাস তৈরি হওয়ার কারণে বা এই ভূমিজয় জয়ের কারণে এই নির্বাচনের কিছু কিছু টুলস যেগুলি আড়ালে পড়ে গেছে। এর ভিতরে তিনটে টুলস হলো যে হল সংসদ নির্বাচন। আসলে হল সংসদও কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের বিশাল একটা অংশ। আমরা যদি মনে করি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যদি হয় আপনার জাতীয় নির্বাচন, তাহলে হল সংসদ হলো স্থানীয় সরকার নির্বাচন, এরকম একটার পরিপূরক। কিন্তু সেই হল সংসদ নিয়ে কিন্তু আলোচনাটা একেবারেই কম হচ্ছে। আবার এর বাহিরে যে আরও কিছু জিনিস আছে, যেমন আপনার এই প্যানেল, ছাত্র শিবিরের প্যানেলের ভিতরে কারা কারা ছিলেন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং ভোট এবং ভোটারের বৈশিষ্ট্য, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্টলি ছিল। যদি এই নির্বাচনের আলোচনায় যদি আমরা একটা করি যে কোনো প্রার্থীকে, কোনো ব্যক্তিকে যদি আমরা নিয়ে কথা বলি, স্পেসিফিকভাবে কথা বলি, তাহলে অনেককে নিয়ে কথা বলতে হয়, কেন এখানে প্রত্যেকটাই এক একটা ব্র্যান্ড বা এক একটা স্টার। যেমন আপনি ধরেন যে সেটা সাদিক কেয়ম বলতে পারেন, বা এস এম ফরহাদ হতে পারে, সেটা ফাতেমা তাসনিম জুমা হতে পারে, সাবিকুন্নুর নাহার তামান্না হতে পারে, সর্বমিত্র চাকমা হতে পারে, এবং এই একটা দম্পতি যারা নির্বাচন করেছে তারা হতে পারে। এখানে অনেকই এখানে ব্যাপারটা এরকম যে কোনো কোনো ফেস ভ্যালুতে বা কোনো ফিগার দেখে আসলে নির্বাচনটা হয়নি। এখানে নির্বাচনের হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেট একটা ব্র্যান্ড ছিল, নিজেরাই এক একটা তারকা ছিল। এটা তো গেল কেন্দ্রীয় সংসদের। হল সংসদের ব্যাপারটা হচ্ছে যে হল সংসদে কিন্তু এভাবে কোনো দলের ভূমি বিজয় একটা বিজয় বলতে, ভূমিধস বিজয় বলতে যেটা বোঝায়, ওইটা কিন্তু হয়নি। ওইখানে কিন্তু অ্যাভারেজে সবাই ভালো করছে। ওইখানে আপনার ছাত্র শিবিরও ভালো করছে, ছাত্রদলও ভালো করছে, আবার ধরুন বাকচাষ ভালো করছে, আবার অনেক স্বতন্ত্র প্রার্থীও ভালো করছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বামরাও কিছু কিছু ভালো করছে। তো ওই হল সংসদের নির্বাচনটা মোটামুটি অ্যাভারেজে গেছে। এখন যদি আমরা যে কথা বলছিলাম যে ব্যক্তির যদি আমরা ধরি, তাহলে ব্যক্তিকে দেখেন এতে সাদেক কাইয়ুমের ব্যাপারটা দেখেন। সাদেক কাইয়ুমের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে সেই 5ই আগস্টের পরপরই। 5ই আগস্টের পরপরই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে, এবং তাকে টার্গেট করে সাদিক কাইয়ুমের টার্গেট করে কিন্তু তারা অনেক প্রোগ্রাম করেছে। যদি আমি একটা কথা বলি, আপনি দেখেন সরোয়ার্দী উদ্যানের বিশাল জনসভায়, যেখানে জামাতের এবং অনেক শিবিরের অনেক কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে পারে নাই, সেখানে কিন্তু সাদিক কাইম কিন্তু এই মঞ্চে বক্তব্য দিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারছেন যে এটা কিন্তু তাদের যে এই যে প্রি প্ল্যান, এটা কিন্তু অনেক পুরনো। এরপর যদি বলেন এস এম ফরহাদ তো দুর্দান্তভাবে তাকে মিডিয়া কভারেজ দিয়েছে, এবং অবশ্যই এটা তার যোগ্যতা ছিল, তাকে মিডিয়া, এবং সে নিজে প্রমাণ করছে যে সে সাদিক কাইয়ুমের ছায়ায় না, সে নিজেই একটা বটবৃক্ষ। এটা সে প্রমাণ করছে। এর বাইরে যদি দেখেন তামান্নাকে আমার যা মনে হয়েছে, একেবারে বাংলাদেশের অ্যাভেলেবেল ঘরোয়া একটা মেয়ে, যারা শালীন ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বেড়ে ওঠে, এই ধরনের একটা মেয়ে আমার তাকে মনে হয়েছে। কিন্তু দেখেন
সেই সাবিকুন্নাহার তামান্নার একটা ছবিকে বিকৃত করার পর উনি একটা নিজে একটা মানে একটা প্রতীক হয়ে ছিল এই নির্বাচনে। এবার সর্বমিত্র চাকমা যেই পরিমাণ ট্রলের শিকার হয়েছে, যেই কোনো ধর্মীয় মানে ট্রলিংয়ের শিকার হয়েছে, এবং সে এমন একটা জায়গায় তার রেসিডেন্স মানে জগন্নাথ হলে, যেখানে শিবিরের নামগন্ধ তো নাই, বরং শিবির বিদ্বেষী একটা মহা উৎসবের মতো জায়গা, সেইখানে থেকে ফাইট করতে হয়েছে। আপনি চিন্তা করতে পারেন এটা। এবং এমন একটা বিষয় নিয়ে ফাইট করতে হচ্ছে যে বিষয়ে তার ন্যূনতম ইনভলভমেন্ট নাই। শিবিরে যার ন্যূনতম ইনভলভমেন্ট নাই, তাকে শিবিরের জন্য ফাইট করতে হয়েছে। আর ফাতিমা তাসনিম জুমাকে বলবো এই ছাত্র সংসদ নির্বাচনের সবচেয়ে বড় ফাইটার। এর চেয়ে আর ফাইটার হয় না। টিভি ডিবেটে যে একাই 7 জনের বিরুদ্ধে যেভাবে ফাইট করছে, এবং শুধু ফাইট করা মানে টিল্লা পাল্লা না, লজিক্যাল ফাইট, এবং নিজের অবস্থান পরিষ্কার করা, শিবিরকে ডিফেন্ড করা, শিবিরকে পাশে নিয়ে দাঁড়ানো, যতগুলো লজিক আছে মানে এর বিরুদ্ধেও সে কথা বলছে। অনেক কথাই লিগ্যালিটি ছিল না, অনেক কথাই ছিল জাস্ট হাইপারের মতো কথা। কিন্তু ফাতিমা জুমা একদিকে নিজের অবস্থান ক্লিয়ার করতে হয়েছে, 2 নম্বরে শিবিরকে ডিপেন্ড করতে হয়েছে, 3 নম্বর হচ্ছে শিবির এবং তাকে পাশাপাশি বলতে হয়েছে। এই ফাইট আমি যদি তুলনামূলক করি, আমি মনে করি এই ফাইটটা শুধু SM ফরহাদের সাথে তাকে পাশে বসানো যায়, এছাড়া আর কেউ, শুধু SM ফরহাদ ছাড়া আর কারোর সাথে তুলনা করে না, এবং SM ফরহাদ এবং তাকে পাশাপাশি বসাতে হবে, আমি এমনটাই মনে করি। এরপর আসেন যে এই শিবিরের সমর্থিত প্যানেলের বিজয়কে নিয়ে মানে এক লাইনে অনেকেই এটা মানে অনেকেই শিবিরের এই বিজয়কে নিয়ে অনেকেই এক লাইনে ধন্যবাদ বা অভিনন্দন জানাইয়া মানে সমালোচনার বিশাল একটা প্যারাগ্রাফ লিখতে বসে গেছে। এরা মূলত এক প্রকার মানে জ্ঞান পাপী, আমি এদেরকে জ্ঞান পাপী বলবো, বা শিক্ষা বা শিক্ষিত, যাক আমি বাজে ওরটা মাথায় নিলাম না। কারণ শিবির যে জিতে গেছে, শিবির কোনো জাদু বলে যেতে নেই। আপনি দেখবেন শিবিরের প্যানেলের ভিতরে যারা আছে এদের ভিতরে বিশাল একটা অংশ, যেমন উম্মে সালমা, তারপর আরমান, সর্বমিত্র চাকমা, ফাতেমা তাসনিম জুমা বা জসিমউদ্দিন খান, এই যে ক্রীড়া সম্পাদক জিতে আসলেন, এরা কিন্তু কেউ শিবিরের সাথে কিন্তু এদের ন্যূনতম সম্পর্ক নাই। এদের সাথে শিবিরের আদৌ ন্যূনতম কোনো সম্পর্ক নাই, এরা শিবির না। তো শিবিরের যে প্ল্যানে শিবির সবচেয়ে বিচক্ষণতার পরিচয় দিয়েছে শিবির আপনার প্যানেল নির্বাচনে। প্যানেলটা তারা এমনভাবে নির্বাচন করছে, এবং ওই প্যানেলের সদস্যদেরকে তারা এমনভাবে কাছে নিয়ে গেছে, অথবা ওই সদস্যরা শিবিরের সাথে এতভাবে মানে আন্তরিকভাবে মিশে গেছে যে আপনি কে শিবির আর কে শিবির না এটা আপনি মানে ডিভাইডেড করার কোনো সুযোগ ছিল না। ধরেন সে সর্বমিত্র চাকমা বলেন, বা ফাতেমা তাসনিম জুমা বলেন, বা জসিমউদ্দিন খান যে জুলাই আহত, যে মানে একটা চোখ ডিজবাল হয়ে গেছে, মানে এরা কিন্তু শিবির না, কিন্তু তাদের চলাফেরায়, তাদের কথাবার্তা, তাদের পারস্পরিক বোঝাপড়ায় কিন্তু এটা বলার ন্যূনতম একটা সুযোগ ছিল না। তো শিবির প্রথম বিজয় করেছে প্যানেল নির্বাচনের সময়। শিবির যে একটা মানে ইনক্লুসিভ কিছু চায়, এটা কিন্তু শিবির প্যানেল নির্বাচনের সময় এটা প্রমাণ করতে পারছে। এবং এইখানে শিবিরের যারা নন শিবির তারা কিন্তু কেউ কখনো এটা বলে নাই যে আমরা শিবির না, আবার এটাও কেউ বলে না যে আমরা শিবির। তারা শুধু ওই প্যানেলের ভিতরেই সীমাবদ্ধ ছিল, যেটা ছিল প্যানেলে বিজয় হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর যদি আপনি আসেন শিবির ছাত্রদের, এখন একটা কথা আছে, শিবির ছাত্রদেরকে বলবো যে ভোট নেছে, এই করছে, সেই করছে, হ্যাং করছে, ত্যাং করছে। আরে ভাই, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় যেই সময়, যেই সুযোগ, যেই সুবিধা পাইছে, এটা তো আপনাদের সমর্থিত প্যানেলরাও পাইছে, তারাও তো পাইছে। তারা আপনাদের ভাষায় যেটা সঠিক সেটা কেন তারা বুঝতে পারেনি? তার মানে বুঝতে হবে যে আপনারা যেটা সঠিক মনে করেন ওই সঠিকটাই ভুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো আপনার বাংলাদেশের যে কোনো নির্বাচনের গ্রাউন্ডের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে সচেতন, সবচেয়ে পলিটিক্যাল। তাদেরকে ভুল বোঝানো ভাই এত সহজ না। কারণ এখানে বুঝতে হবে যে ছাত্রদের আকাঙ্ক্ষা, পলিটিক্যাল আকাঙ্ক্ষা কী ছিল। স্টুডেন্টরা এখন আর ওই প্রোটোকলের পলিটিক্স চায় না, শোডাউনের পলিটিক্স চায় না, স্টুডেন্টরা চায় গাইডলাইন পলিটিক্স। এবং স্টুডেন্ট এখানে একটা গাইডলাইন নির্বাচন করছে, আপনাকে এটা মনে রাখতে হবে। স্টুডেন্ট লিডার নির্বাচন করে নাই, গাইড নির্বাচন করছে। বড় ভাই, প্রোটোকল, হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, এগুলো স্টুডেন্টরা চায় না। আরে ভাই, এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনার গ্রামের ওই মানে ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর লোক না। হ্যাঁ, হতে পারে ফ্যামিলিগতভাবে আর্থিক অসচ্ছল হতে পারে,
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সে ছাত্র, তখন তো সে ত্রাণের জন্য তো লিডার নির্বাচন করেনি, সে তার গাইডলাইনের জন্য নির্বাচন করছে, এবং সেটাই হয়েছে। এর বাইরে আপনার আরও কিছু টুলস নিয়ে যদি আমরা আলোচনা করি, এবার কথা হচ্ছে যে যারা এই যে ভোটের একটা রেশিও আপনি হিসাব করেন, ছাত্র শিবিরের অ্যাভেলেবেল প্রার্থীরা যারা জয়ী হয়ে আসছে, এরা কিন্তু 7.5 থেকে 8,000 ভোটের ব্যবধানে জিতে আসছে, যারা যারা মানে রয়্যাল শিবির। কিন্তু শিবিরের সাথে যারা সমর্থন দিয়ে মানে ইনক্লুসিভ হিসেবে যারা আসছে, তাদের ব্যাপারটা একটু দেখেন। হ্যাঁ, ফাতেমা তাসনিম জুমা 10,000 ভোট পেয়েছে, মানে SM ফরহাদের সমান। এরপর মানে এইভাবে যেটাই দেখবেন এখানে যারা জিতে আসছে, তারপরে সর্বমিত্র চাকমা 9,000 ভোট পেয়েছে। এটা কিন্তু ওই মানে অ্যাভারেজ মার্জিনের উপরে, তার মানে শিবির নিজে যা পেয়েছে, হ্যাঁ, বাহির থেকে ওই ক্যান্ডিডেট কি আনতে পেরেছে না পেরেছে কথা না, শুধু শিবিরের প্রচারণায়, শিবিরের সহমর্মিতায় বা শিবিরের কোঅপারেশনের তারা কিন্তু তাদের পার্টনারদের কিন্তু ফালাই দেয় নাই, বরঞ্চ রয়্যাল শিবিরের যে কজন হারছে তারা সবাই রয়্যাল শিবির ছিল। কিন্তু শিবিরের ইনক্লুসিভ হিসেবে যারা নন শিবির আসছে, এরা কিন্তু কেউ হারে নাই। এইটা হচ্ছে কমিটমেন্ট, আর এই কমিটমেন্টটাই শিবির রক্ষা করছে। আর ছাত্ররা বুঝতে পারছে যে শিবির এই কমিটমেন্টটা রক্ষা করবে, যার কারণে এখানে আসছে। আর একটা খুব বড় ধরনের অভিযোগ যে ছাত্রলীগ ভোট দিয়েছে। ভাই, এইসব গাঁজাখুরি কথা আর কোয়েন না। যদি ছাত্রলীগ যদি শিবিরের সাথে আঘাত করতো, তার জগন্নাথ হলের অবস্থা এত খারাপ হলো কেন? স্বাভাবিকভাবেই জগন্নাথ হলে আমাদের দেশের রাজনৈতিক ট্রেডিশন অনুযায়ী জগন্নাথের শিবির মানে ছাত্রলীগ বেশি থাকার কথা, বা এটা থাকেও, এটা স্বাভাবিক, কেন এটা তার রাজনৈতিক অধিকার, সে কোনটা পছন্দ করবে না করবে এটা তার ব্যাপার। কিন্তু কথা সেইখানে যেই সাদিক কাইম ছাড়া মানে আপনার টোটাল ভোট 50% প্লাস ভোট একা পাইল, সেইখানে মাত্র 10টা ভোট পাইছে, মাত্র 10, যেখানে 3 ডিজিট তো দূরের কথা, মাত্র 10। আর SM ফরহাদ তো সিঙ্গেল ডিজিট 5 ভোট পাইছে। তাহলে এই ভোটগুলো কই গেল? তার মানে বা শিবিরের এই বিজয়টাকে ছাত্রদের বিজয় দেখেন, এই ধরনের প্রোপাগান্ডা ছাড়ায় না, এগুলো মানুষ খায় না ভাই। এরপর সেখানে আরেকটা অপশন আসে যে হ্যাঁ, ভাবলাম আপনি এইটা করছে, হ্যাং করছে, ত্যাং করছে। আপনি দেখেন সাদিক কাইম এবং SM ফরহাদ একমাত্র জগন্নাথ হল ছাড়া মেয়েদের হল বলেন, ছেলেদের বলেন, প্রত্যেকটা হলে ফার্স্ট হয়ে গেছে। কিভাবে সম্ভব? এই পরিমাণ শিবির কি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে? না। আজকেও একটা মিছিল করুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সমাবেশ করুক ছাত্রদল আর ছাত্র শিবির, ID কার্ড শো কইরা দেখবেন ছাত্রদলের যে লোক সমাগম হবে এর অর্ধেকও শিবির করতে পারবে না। তার মানে তাহলে শিবিরের ভোটটা কীভাবে? কারণ শিবিরের যে এই লোকগুলো ভোট দিয়েছে, এরা শিবির করার জন্য ভোট দেয় না, এরা শিবিরের কমিটমেন্টের প্রতি ভোট দিয়েছে। শিবিরের কমিটমেন্টটা কী ছিল দেখেন, শিবিরের কমিটমেন্টটা ছিল তাদের কোনো লেজুর ভিত্তিক কমিটমেন্ট ছিল না, তাদের কত মানে উচ্চবিলাসী কোনো আপনার ওই ইশতেহার ছিল না, কোনো বড় ধরনের স্বপ্ন, কোনো কেন্দ্রীয় নেতার রেফারেন্স দেয় নাই, কোনো অমুকের স্বপ্ন বাস্তবায়ন করতে আসছে, এটা শিবির করেনি। আর জনগণ এটাই চায়, জনগণ আপনার পারফরমেন্স দেখতে চায়, আপনার বাবার গুণগান শুনতে চায় না, আপনার নেতার গুণগান শুনতে চায় না। হ্যাঁ, এখন এটার থেকে শিক্ষা নেওয়া উচিত। এই 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 রাজনীতিতে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, যেটা আপনার করতে হবে, যে আপনি কি করতে চাচ্ছেন, এই জিনিসটা খুব ভাই ইম্পর্টেন্ট। যে দেখেন এই রেজাল্টের আর একটা জিনিস খুব পিছন থেকে যদি আপনি দেখেন, মাদ্রাসার ছাত্রদের জয় জয়কর, এটা কি খেয়াল করেছেন? যেই মাদ্রাসা ছাত্রদের পরিচয় দিতে তারা ভয় মানে হীনমন্যতা না, ডাইরেক্ট ভয় পাইতো, এখানে মাদ্রাসা ছাত্রদের জয়কর। আর একটা জিনিস দেখেন ইম্পর্টেন্টলি, মানে মানুষ এখন আপনার ডান বাম হ্যাং ত্যাং মধ্যপন্থা এই সমস্ত রাজনীতি, কোনো পন্থী রাজনীতি পছন্দ করে না। মানুষ এখন আপনার, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন আপনার পারফরমেন্স হিসেব করে, যে আপনার পারফরমেন্স কি, এখানে ডান বাম এইগুলি দেখতেছে না। এই নির্বাচনে সবচেয়ে মানে আপনার আর একটা গ্লোরিয়াস বিষয় আসছে, সেটা হচ্ছে চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলনের যে নেতৃত্ব, ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, হ্যাঁ, তারা ভালো ভোট পায়নি, এটা ঠিক আছে, কিন্তু একেবারে অসম্মানজনক অবস্থা হয়নি। আপনি দেখেন মানে বাম সংগঠনের বিপি প্রার্থী সে 3 ডিজিটের ভোট পায়নি, 60-70টা ভোট পাইছে।
সেইখানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যে প্যানেল, তারা মোটামুটি সবাই কাছাকাছি লেভেলের ভোট ভোট পাইছে, মানে তারা তাদের কমিটি। এবং এদের তো একটা ছেলে দেখলাম যে জিএস প্রার্থী মারজান, চমৎকার ভোকাল এবং চমৎকার নেতৃত্ব। এরা যখন সামনে চলে আসবে তখন আপনাদের ওই অমুকের আদর্শ, অমুক নেতা জিন্দাবাদ, অমুক নেতার বাস্তবায়ন বা এগুলো সব ঘাস খাইয়ে যাবে, মনে রাখেন। তো ফিরে আসেন ভাই। আপনাকে বলি না যে আপনি দল চেঞ্জ করেন, আমি বলছি আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করেন, আপনার পারফরমেন্স চেঞ্জ করেন, আপনি ছাত্রবান্ধব রাজনীতি করেন। এর বাইরে আসলে আপনার ওইভাবে করার কোনো সুযোগ নেই। এখানে আজকে শিবির রাজনৈতিকভাবে জয়ী হয়েছে, কিন্তু ভোটে জয়ী হয়েছে কারা? ভোটে জয়ী হয়েছে ছাত্রদের পলিটিক্যাল আকাঙ্ক্ষা। এই পলিটিক্যাল এক্সপেকটেশন ছাত্রদেরকে আগাই দিয়েছে। আপনি বললাম তো, আপনি প্যানেলের ভিতরে যাই দেখেন, হ্যাঁ, এরা যারা শিবির, কয়জন শিবির আর কয়জন নন শিবির। এবং যারা শিবিরের প্যানেল থেকে যে কয়জন হারছে, রয়্যাল শিবির হারছে, কিন্তু ইনক্লুসিভ কোয়ালিশনে যারা আসছে তারা কিন্তু কেউ হারেনি, তারা বলছেন শিবির যেই কমিটমেন্ট দিছে সেই কমিটমেন্টকে তারা রক্ষা করছে, যেটা আপনাদের অন্য প্যানেল যেটা রক্ষা করেনি। এই যে আপনারা ধরেন বাকশাস যে খারাপ করছে এটা বলার কোনো সুযোগ নেই, বাকশাস ভালো করছে, কিন্তু বাকশাসটাকে আপনারা পলিটিক্যালি যেভাবে এদের বিরুদ্ধে লাগছেন, এরপরেও তো বাকশাস ঠিকই আছে। কারণ বাকশাসের এতগুলো প্যানেল করে, এতগুলো স্বতন্ত্র প্রার্থী দিয়া, তারপরও বাকশাস সম্মানজনক ভোট পাইছে। হ্যাঁ, তারপর ধরেন আরেকটা কথা যদি আমি বলি, ছাত্রদলের 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে সেরা আবিষ্কার হচ্ছে এই আবিদুল ইসলাম খান। চমৎকার গ্লোরিয়াস নেতৃত্ব, কিন্তু তার ব্যর্থতা কোন জায়গায় সেটা যদি বলি, তার ব্যর্থতা কেন করেনি? কারণ সাদিক কাইমের পাশে একজন SM ফরাদ ছিল, একজন মাজহারুল ইসলাম ছিল, কিন্তু সাদিক কাইমের পাশে কিছুই ছিল না। বরঞ্চ যেখানে সাদিকরে পিছন থেকে এরা ব্যাকআপ দিছে, ধাক্কায় সামনে উঠেছে, সেইখানে আবিদুল ইসলাম খানকে তারা ডান হাত বাম হাত ধৈর্য জাগাইতে হয়েছে। এই হচ্ছে সমস্যা। নিজেদের দিকেও তাকান। যাই হোক, এখন শিবির জয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো। এখন পারফরমেন্স দেখার বিষয়, পারফরমেন্স দেখি, এরপর মূল্যায়ন করবো যে শিবির ভালো কি খারাপ। আর যে ইসলামিক ফোবিয়া বাংলাদেশ থেকে আশা করি বিদায় নেবে, কারণ আপনি দেখেন ইসলামিক দলগুলো কিন্তু খুবই ভালো করছে। আপনি ওই যে, হ্যাঁ, আর একটা কথা বলে গেছিলাম যে ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন হয়তো ভোট পায় না, কারণ দেখবেন কি নির্বাচনে একটা স্রোত আসে, মাঠ গরম এক জিনিস, ভোট আর এক জিনিস। কিন্তু যখন দেখছে যে ইসলামিক ফোবিয়ার বিরুদ্ধে, কারণ স্বাভাবিকভাবে ইসলামী ছাত্র সংগঠনগুলো ইসলামিক ফোবিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, সে অবস্থান নেওয়ার জন্য হয়তোবা তাদের ভোটগুলো কিছু ভোট শিবিরের দিকে চলে গেছে। তারা যখন দেখতে পাচ্ছে তারা আসতে পারবে না, তখন ওই ভোটগুলো কিন্তু চলে গেছে, কিন্তু সেটা কিন্তু ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে। তো বুঝতে পারছেন যে রাজনীতি ভাই ওই আগের ওই হ্যাংকারেঙ্গা দিয়ে রাজনীতি হবে না ভাই। রাজনীতি করতে হলে আপনাকে জনগণের আকাঙ্ক্ষার উপরে, কোনো আদর্শ, কোনো ধারা করা আদর্শ, কোনো পৈতৃক ইতিহাস, মানে আপনার কোনো বিপ্লবের কাহিনী করে বাংলাদেশের রাজনীতি এই জেনারেশন খাবে না। এই জিনিসের রাজনীতিকে আপনার তাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনীতি করতে হবে। এই আকাঙ্ক্ষার ভিত্তিতে রাজনীতি করেন, ইনশাল্লাহ দেখবে। এই শিবিরের নির্বাচন হয়ে গেছে, তার মানে কি শিবির বাংলাদেশের জামাত বাংলাদেশের মানে 500 সিট পেয়ে গেছে এমন না? মোটেই না। এই নির্বাচনে যে খুব একটা মানে আমি মনে করি কোনো প্রভাবই জাতীয় নির্বাচনে পড়বে না। এর বহুত প্রমাণ আছে। জাসদ ঢাকা ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করতো, কিন্তু জাতীয় নির্বাচনে তারা গোহারা হাঁটতো। কিন্তু এই নির্বাচনে যেটা মেসেজ, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই মেসেজটা হচ্ছে যে মানুষ জনআকাঙ্ক্ষা জানতে চায়, এবং মানুষ ঘুরে দাঁড়ালে, হ্যাঁ, এটার প্রভাবটা পড়বে ন্যাশনাল ইউনিভার্সিটি। সেটা কীভাবে জানেন? সেটা এইভাবে যে মানুষ ঘুরে দাঁড়ালে সম্ভব, সেই জনগণ যেভাবে ঘুরে দাঁড়ায় তখন এটাই হয়ে যাবে। যাক দর্শক, আজকে তো বিজয়ীদের নিয়ে আলোচনা করলাম, পরবর্তী এক পর্বে মানে পরাজিতদের নিয়ে আলোচনা করব। জয় বা বিজয় এটা নির্বাচনের অংশ, হ্যাঁ, এটা নিয়ে এমন না যে জয় হয়ে গেছে তো সব হয়ে গেছে, আর বিজয় হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে, তা না। জয়ের পর পারফরমেন্সের আপনার গ্রোথ বাড়াতে হয়, আর পরাজয়ের পর তাদের ভুল দোষ ত্রুটি
সেরে ওখান থেকে ব্যাক করে আবার সামনে কথায় এইটাই নিয়ম। তো শুভাকাঙ্ক্ষা সবার জন্য, পক্ষ বিপক্ষে যারা জয়ী বিজয়ী সবার জন্য। আল্লাহ হাফেজ।